চোখের সামনে আয়ান আয়রাকে দেখে স্তব্ধ হয়ে গেল ইশরা। তারা বাবা মেয়ে একে অপরকে খাইয়ে দিচ্ছে। যতই এদের দুজনকে দেখে ততই অবাক হয় ইশরা। এই কয়েকদিনই যেন একে অপরে প্রাণ হয়ে গেছে। আয়রাকে ছাড়া খাওয়া, গোসল, পড়াশোনা কিছুই হয়ে ওঠে না আয়ানের। হঠাৎ করে রৌদ্র জুবাইরের কথা মাথায় চাড়া দিয়ে উঠল। ছোটবেলায় যখন ইশরা খেতে চাইতো না, রৌদ্র জুবাইর এটা ওটা বলে এক প্রকার জোর করে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত। তমন্না বকলে রৌদ্র জুবাইরের পেছনে লুকিয়ে পড়ত। সেই বাবাকে দেখে না 5 বছর হয়েছে। এবার যে করেই হোক রৌদ্র জুবাইরের সাথে কথা বলেই ছাড়বে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আয়রার দিকে এগিয়ে গেল। আয়রার পাশে বসার আগেই হাওয়ার বেগে বসে পড়ল দিবা। মুহূর্তে হাসি মুখটা উধাও হয়ে গেল। একরাশ রাগ এসে জমাট বাঁধল। একবার দিবার দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার উপরে ছুটল। সন্ধ্যা থেকে মাথা ব্যথা করছে ইশরার। মেডিসিন খেয়ে শুয়েছিল। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না। নিহাত অনয়া বারবার আসতে বলেছে, না হলে অসুস্থ শরীর নিয়ে নিচে নামতো না। পাপা, তুমি কোথা থেকে তিমি মাছ ধরে এনেছো? মামাকে এত করে বলতাম, কিন্তু মামা এনে দিত না। বলো তো, তিমি মাছ নাকি বিক্রি করে না? আয়রার কথায় থেমে গেল চরণ। সামনের দিকে আর না এগিয়ে আরও চোখে আয়রার দিকে তাকালো। আয়রা বেশ তৃপ্তি করে চিংড়ি মাছ খাচ্ছে। ভালোভাবে প্লেট পর্যবেক্ষণ করে চিংড়ি মাছ ছাড়া আর কিছু দেখতে পেল না। ইশরার বুঝতে বাকি রইল না, মেয়ের আবদার পূরণ করতে চিংড়ি মাছকে তিমি মাছ বানিয়েছে। ঠোঁট প্রশস্ত করে হাসল ইশরা। পুনরায় আবার রুমের দিকে পা বাড়াতে নিলে অনয়া হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট গলায় বলল, কতবার তোমাকে এখানে আসতে বললাম? দেরি করে এসে এখন আবার না বলে চলে যাচ্ছিলে? অনয়ার কাট কাট গলা শুনে সবাই তাকালো ইশরার দিকে। এতক্ষণ যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। ইশরা এখানে এসেছে খেয়াল করেনি। অনয়া ইশরার করুণ দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালো। আয়ানের পাশে দিবাকে বসে থাকতে দেখে ইশরার মন খারাপ কেন বুঝতে বাকি রইল না। সবার অগোচরে ইশরার কানের কাছে এগিয়ে বিড়বিড় করে বলল, ও এই ব্যাপার, এত ভালোবাসা? ভাইয়ের সাথে কথা বলো না, অথচ ভাইয়ের পাশে অন্য কাউকে সহ্য করতে পারছো না? মোটেও না, আসলে আমার মাথাটা একটু হয়েছে। থাক, আর মিথ্যা বলতে হবে না, সবাইকে উদ্দেশ্য করে বলল অনয়া। কখনো আমার সমুদ্র দেখা হয়ে ওঠেনি। আসলে কিছুদিন পর আমাদের বিয়ে। তখন সমুদ্র দেখতে পারবো কি না জানি না, তাই ভেবেছিলাম কালকে একবার সমুদ্র দেখতে যাব, সাথে তোমরাও যাবে। কারো উত্তরের অপেক্ষা না করে ফট করে বলে উঠল ইশরা, 2 দিন পর তোমরা বিয়ে করবে। তোমরা হচ্ছে নিউ ম্যারিড কাপল। এখন সবসময় দুজনের একসাথে টাইম স্পেন্ড করবে, তা নয় আমাদের মতো বুড়ি বুড়িকে টানছ। সবে আয়রাকে খাইয়ে দিয়ে প্লেট রাখতে যাচ্ছিল, এমন সময় ইশরার কথা শুনে ঠায় দাঁড়িয়ে রইল। ক্ষিপ্ত দৃষ্টি নিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই বুড়ো বুড়ি? মাত্র একটা বাচ্চার জন্ম দিয়েছি। চাইলে এখন 11+11 = 22 2টা ক্রিকেট টিম তৈরি করতে পারি, এবং আগামী ওয়ার্ল্ড কাপ আমরাই নিব। ক্ষিপ্ত হয়ে আয়ান বলল, মাত্র একটা বাচ্চার জন্ম দিয়েছি এমনভাবে বলছো যেন আয়রাকে নিজে গর্ভে ধরেছ। সিজারিয়ানের সময় সিজার দেখে জ্ঞান হারিয়ে বসেছিলে, আবার 22টা বাচ্চার জন্ম দেয়, যত সব। ভেঙচি কেটে ইশরা বলল। ইশরার এমন উত্তরে হাসলো সবাই। আয়ান কিছু বলতে নিলে হাত বাড়িয়ে থামিয়ে দিল অনয়া। দ্রুত ছুটল হাতের প্লেট রাখতে। বলছি, তুমি তো যাবে না, তাই না? তাহলে আয়রাকেও পাঠিও না। আয়ান আয়রার দিকে খেয়াল রাখতে পারবে কি না তাই বললাম আর কি। দিবা বলল, দেখো দিবা, তোমার নাম দিবা, তাই বলে সারাদিন দিবা স্বপ্ন দেখো না। তুমি ভাবলে কি করে আমি আমার ইস্যু পাখি আর লিটল প্রিন্সকে ফেলে ঘুরতে যাব? তার চেয়ে বরং তুমি যেও না। সেখানে আমরা আমাদের মতো থাকতে পারবো, আর ওরা ওদের মতো। তোমাকে কে কোম্পানি দিবে? অনেক দিন পর আবার ইস্যু পাখি ডাকটা শুনলো আয়নের মুখে। একরাশ ভালো লাগা কাজ করছে ইশরার মনে। আয়নের কথা এগোতে লাগলো দিবার। রাগে ফুসফুস করতে করতে চলে গেল। আয়ান দিবার দিকে তাকিয়ে ইশরার পাশে বসে পড়ল। অনয়া বাঁকা হেসে আয়রার দিকে তাকিয়ে বলল, প্রিন্সেস, আমরা সমুদ্র দেখতে যেতে চাইছি, কিন্তু মাম্মা যাবে না। আয়রা ছোট ছোট চোখ করে ইশরার দিকে এগিয়ে গেল। মায়ের ওড়না টানতে টানতে করুণ গলায় বলল, মাম্মা যাব। ইশরা আর বাধা দিল না, রাজি হয়ে গেল। আবার আড্ডায় ফেটে পড়ল সবাই। মিষ্টি কালার শাড়ি পরেছে ইশরা। অনেক দিন পর আবার শাড়ি পরেছে। ইশরার সাথে ম্যাচ করে আয়ান আর আয়রা দুজনে মিষ্টি কালার পরেছে। আয়নাতে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আজ একটু সাজতে ইচ্ছে করছে।
খুঁজে একটা গাঢ় লাল রঙের লিপস্টিক পেল, সেটা লাগালো। হালকা কাজল দিল। কাজল দিয়ে রাখতে নিলে চোখ পড়ল আয়রার দিকে। মাকে লিপস্টিক কাজল দিতে দেখে নিজেও লিপস্টিক কাজল দিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে আস্তে আস্তে দিচ্ছে। মেয়ের কাণ্ড দেখে বুকে 2 হাত গুজে দাঁড়ালো ইশরা। আয়রা সেজে তার মায়ের দিকে তাকালো। ইশরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখলো, যেন লজ্জায় ঘিরে ধরেছে। মেয়ের এমন কাণ্ড দেখে আলতো হাসলো ইশরা। অপেক্ষা না করে আয়রার দিকে ঝুঁকে 2 গালে চুমু খেলো। আয়রাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। দোয়ান আর অনয়া হাঁটতে হাঁটতে অন্য প্রান্তে চলে গেছে। ইশরা পানিতে পা ভিজিয়ে তীরে বসে আছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। দমকা হাওয়া এলোমেলো করে দিচ্ছে ইশরার চুল। সেদিকে আক্ষেপ নেই তার। চোখ বন্ধ করে সে হাওয়া উপভোগ করছে। আজ যেন সমুদ্র দেখায় মন দিয়েছে। আর একটু উপরে বালির মাঝে কী সব আঁকিঝুঁকি করছে। আয়ান আয়রার পাশে দাঁড়িয়ে ইশরাকে দেখছে। আজ যে যার নিজের কাজে ব্যস্ত। আয়রা আঁকিঝুঁকি শেষ করে আয়ানকে দেখে রাখতে বলে ইশরার দিকে ছুটে গেল। ইশরা সমুদ্রের পানিতে আয়রার হাতের বালিগুলো ধুয়ে দিয়ে একসাথে উঠে এলো। আয়রার আঁকার দিকে চোখ পড়তেই থেমে গেল চোখের পাতা। স্তব্ধ হয়ে রইল সেখানে। আয়নের সেদিকে তাকিয়ে আছে। আয়ান প্লাস ইশরা সমান সমান আয়রা লিখে চারপাশে লাভ শেপ করে রেখেছে। এই বাচ্চা মেয়েটা এতটা বুঝে, যেটা হুট করে কেউ বুঝে উঠতে পারবে না। হঠাৎ আয়নের ফোনে কল আসতে ব্যস্ত হয়ে ছুটে গেল সে। বড্ড উৎপট লাগছিল তাকে। যাওয়ার আগে আয়রা বারবার বারণ করছে, কিন্তু শোনেনি। এখন আয়রা চিৎকার করে কাঁদছে আর বলছে, মাম্মা, আমার পাপা চলে যাচ্ছে, প্লিজ তাকে নিয়ে এসো মাম্মা। আয়রার এমন কান্না সহ্য করতে পারেনি ইশরা। তাই আয়রাকে দোয়ান আর অনয়ার কাছে রেখে ইশরা ছুটল আয়নের পিছু পিছু। একে জাগাও, শুনলাম আমার অবর্তমানে মেঘ নামক বিড়াল হিংস্র বাঘ হয়ে গিয়েছিল, তাই আজ হিংস্র বাঘকে চিরতরে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি, বাঁকা হেসে বলল আয়ান। আয়নের কথা শুনে একজন কাঠ 1 গ্লাস পানি মেঘের মুখের উপর ছুঁড়ে ফেলল। পানি মুখে পড়তেই চোখ খুলে ফেলল বাইক। হাত পা বাঁধার কারণে উঠে বসতে পারল না। আয়ান ভালোভাবে জানতো আয়ানের অবর্তমানে মেঘ পালিয়ে যেতে পারে, তাই চিটাগাংয়ে আসার সময় মেঘকে সাথে করে নিয়ে এসেছিল। একটু সময় আগে আয়ানকে ফোন করে মেঘের কথা জানানো হয়েছিল। আয়ান ঘাড় বাঁকা করে বলল, তুই নাকি হঠাৎ হিংস্র বাঘ হয়ে গিয়েছিলি, তাই তোকে সারা জীবনের মতো ঘুম পাড়াতে এলাম। আমি ভালোভাবে জানি ইশরাকে খুঁজে না পাওয়া গেলে তুই আমার কিচ্ছু করতে পারবি না, ঠোঁট কামড়ে বলল মেঘ। আমি যেটা চাই সেটা আদায় করেই নি, না হলে তোর আর ইষ্টের বিয়ের আগের দিন ওকে তুলে এনে বিয়ে করি। আর 5 বছর ধরে মনে প্রাণে ইষ্টা আর আয়রাকে চেয়েছি, দেখ পেয়েও গেলাম। তোকে বন্দি করে রেখেছি যাতে তুই ইষ্টার কোনো ক্ষতি করতে না পারিস। আর এখন যেহেতু ওদের পেয়ে গেছি, তাই টাটা বাই বাই। কথাগুলো বলে চোখ ফিরিয়ে নিল আয়ান। গার্ড এগিয়ে এসে একটা গান ধরিয়ে দিল হাতে। কথা না বাড়িয়ে ট্রিগার চেপে শ্যুট করলো মেঘের মাথার মাঝ বরাবর। সময় নিল না মেঘ, সাথে সাথে শরীরের সকল শক্তি হারিয়ে নুয়ে পড়ল মাটিতে। তবুও শান্ত হলো না আয়ান। এগিয়ে গিয়ে মেঘের ঘাড় বাঁকিয়ে ধরল। মট করে আওয়াজে ঘাড়ের হাড় ভেঙে আলাদা হয়ে গেল। সাথে সাথে জোরে চিৎকার করে উঠল মেঘ। আয়ান মেঘকে ছেড়ে দিয়ে গানের ট্রিগার চেপে গানের ভেতরে থাকা 5টা বুলেট পর পর শ্যুট করলো মেঘের বুকের মাঝখানে। ঝাঁঝরা হয়ে গেল মেঘের বুক। মাথার রক্ত আর বুকের রক্ত গড়িয়ে গড়িয়ে মাটির রং রক্তিম বর্ণ ধারণ করলো। চোখের সামনে এমন অবস্থা দেখে চিৎকার করে উঠল ইশরা। প্রথম থেকে আয়নকে ফলো করতে করতে এখানে এসেছে, কিন্তু এখানে এসে এমন পরিস্থিতি দেখবে ভাবতে পারেনি সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে এ বুঝি নিচে পড়ে গেল। আচ্ছা, এটা স্বপ্ন নয় তো? স্বপ্ন হলে অন্তত ভালো হতো। আয়নের এমন হিংস্র রূপ ইশরাকে দেখতে হতো না। মেয়েলি কারো চিৎকারের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকালো সবাই। পেছনে ইশরাকে দেখে হাত থেকে গান পড়ে গেল আয়নের। হঠাৎ এমন জায়গায় একদম আশা করেনি ইশরাকে। আয়ন অপেক্ষা না করে দৌড়ে ইশরার দিকে এগিয়ে গেল। ইশরাকে ছুঁতে নিলে এক ঝটকায় সরিয়ে নিল নিজেকে। আয়ানকে কিছু বলতে না দিয়ে ইশরা বলতে শুরু করলো, ছি আয়ান, ছি। আমার ভাবতে অবাক লাগছে, এই 5 বছরে তোমার এত অধঃপতন হয়েছে। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করতে তোমার হাত একবার কাঁপলো না? ইশরা ও মেঘ ছিল যে তোমার নামে বাজে কথা বলেছিল। কি হয়েছে তাতে? তাই বলে তুমি ওকে এভাবে খুন করবে? তুমি নিজেও তো আমার নামে বাজে কথা বলছিলে, যেটা মেঘের বলা কথাগুলোর চেয়েও ভয়ঙ্কর ছিল। আমার সতীত্ব আয়রাকে নিয়ে আমার দিকে আঙুল তুলেছিলে। ও তো শুধু আমাকে ভালোবাসে তাই এমন করেছিল। আমি তোমাকে শুধুমাত্র আয়রার জন্য অ্যালাউ করেছিলাম, কিন্তু আর নয়।
তোমার মতো একটা খুনির সাথে থাকতে থাকতে আয়রাও খুনি হয়ে যাবে। যে নিজেই ভালো শিক্ষা পায়নি সে আমার মেয়েকে কি ভালো শিক্ষা দিবে? অমানুষ বানিয়ে ফেলবে। আর বলতে পারছে না, সব কথা গলায় এসে আটকে যাচ্ছে। শরীরটা ক্রমাগত খারাপ হতে লাগলো। চোখ জোড়া হাজার চেয়েও খুলে রাখতে পারছে না। না চাইতেও চোখের সামনে অন্ধকার ধরা দিয়ে জ্ঞান হারালো ইশরা। আয়ন চটজলদি ইশরাকে ধরে ফেলল। ইশরাকে পাজা কোলে তুলে গার্ডদের উদ্দেশ্য করে বলল, লাশটা দ্রুত লুকিয়ে ফেলো। এমনভাবে ফেলে দাও যাতে কেউ কখনো মেয়েকে খুঁজে না পায়, আর পেলেও যাতে চিনতে না পারে। পেছনে আর তাকালো না, সামনের দিকে এগিয়ে গেল দুজনে। পাপা মাম্মা এখনও চোখ খুলছে না কেন? আসার পর থেকে একবারও আমার সাথে কথা বলেনি। জানো, এমন কখনো হয়নি যে মাম্মা আমার সাথে কথা বলেনি। বাড়িতে ফিরলে সব কাজ ফেলে আগে আমার সাথে কথা বলে, আমাকে চুমু খায়। কিন্তু আজ আসার পর একবারও চোখ খুলেনি, আমাকে ডাকেনি, চুমু খায়নি। কাঁদতে কাঁদতে বলল আয়রা। অন্ধকারের মাঝে আয়রার চোখের অশ্রু এড়ায়নি আয়ানের চোখে। টান টান হাতে কোনো রকম চোখ মুছে দিয়ে দুটো চুমু খেলো আয়রার কপালে। এই দেখো, আমি দুটো চুমু খেলাম। একটা তোমার মাম্মার, অন্যটা আমার। মাম্মা একটু অসুস্থ, তাই ঘুমিয়ে আছে। কালকে সকালে যখন ঘুম ভাঙবে তখন তোমাকে বেশি করে আদর করে দেবে, কেমন? এবার ঘুমিয়ে পড়ো। পাল্টা কোনো কথা বলল না আয়রা, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আয়ান আয়রার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে ইশরার দিকে তাকালো। ইশরা আয়ানের বুক জুড়ে ঘুমিয়ে আছে। এখনও ইশরার জ্ঞান ফিরেনি। ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে, বলেছে সকালের আগে জ্ঞান ফিরবে না। এতগুলো বছর পর দুজন ভালোবাসার মানুষ আজ কাছাকাছি। কেউ ঘুমে ব্যস্ত, কেউ দেখতে ব্যস্ত। অপেক্ষা করছে কার সকালের জন্য। যখন ইশরার জ্ঞান ফিরবে তখন কিভাবে রিয়েক্ট করবে? আবার আয়ানকে দূরে সরিয়ে দেবে নাকি খুব কাছে টেনে নেবে? তবে যাই হোক, ভালোই হবে। তবে আর ইশরার থেকে কিছু লুকাবে না, যেটা সত্যি সেটাই বলে দিবে। এইসব ভেবে এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করতে নারাজ আয়ান। তাই মন দিল ইশরাকে দেখতে। তখনকার মুহূর্তের ভয়ঙ্কর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠতেই চোখ খুলে তাকালো ইশরা। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ছাপ ছাপ রোদের রশ্মি এসে পড়ছে ইশরা আর আয়রার মুখে। সাথে রয়েছে বাইরে থেকে আসা দমকা হাওয়া। তাতে জানালার পর্দাগুলো উঠছে। রুমে হালকা পাওয়ারে এসি চলছে। এত ঠান্ডার মাঝেও ঘেমে একাকার হয়ে গেছে ইশরার শরীর। কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। সবটা বোধগম্য হতে খানিকটা সময় নিল। ততক্ষণ ওভাবে স্তব্ধ হয়ে বসে রইল। রুমের চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে আয়ানের দেখা মিলল না। দ্রুত পায়ে ছুটল আয়ানকে খুঁজতে। সারা বাড়ি ঘুরেও আয়ানকে পেল না। কিছু একটা মনে করে ছুটল তমনার রুমের দিকে। সেখানে গিয়ে ইশরার ধারণা সত্যি হলো। আয়ান তমনার রুমে আছে, কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছে। কেউ কিছু বোঝার আগেই আয়ানের কলার চেপে ধরল ইশরা। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে চেঁচিয়ে উঠল, তুমি কেন খুন করেছো মেঘকে? আমার জন্য, তাই তো? তাহলে আগে কেন আগলে রাখুননি? তুই তোর বাবার খুনের কারণ জানতে এখানে এসেছিস নাকি মেঘের? তমনা বলল। সাথে সাথে আয়ানের কলার ছেড়ে দিয়ে দু পা পিছিয়ে গেল ইশরা। চোখের পাতা স্থির হয়ে আছে তমনার মুখের দিকে। কেউ যেন শরীরের সব শক্তি কেড়ে নিয়েছে, হারিয়ে ফেলেছে কথা বলার শক্তি। শত চেষ্টা করেও একটা বর্ণ উচ্চারণ করতে সক্ষম হলো না। সব কথা গলায় দলা পাকিয়ে আটকে রেখেছে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মরে গেল ইশরা। কাঁপা কাঁপা গলায় অস্পষ্টভাবে উচ্চারণ করলো, বাবা। তমনার গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো ইশরা। মেয়ের দৃষ্টির মানে বুঝতে অসুবিধা হলো না তমনার। তবুও নিজেকে সামলে উত্তর দিল তমনা, হ্যাঁ, তোর বাবাকে মেঘ খুন করেছে, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। কাঁদতে কাঁদতে তমনা বলল, মা, তুমি কী সব আজে বাজে বলছো? বাবা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। প্লিজ মা, একবার মুখ ফুটে বলো পাপার কিছু হয়নি। তুমি মিথ্যা বলছো। আজ পর্যন্ত কখনো শুনেছিস আমি মিথ্যা বলেছি? সেদিন ছাড়া। সেদিন আমি আর তোর বাবা একসাথে তোদের বাড়িতে আসছিলাম। আসার সময় হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে পড়লো জানি না। প্রথমে বুঝতে পারলাম না, হঠাৎ মেঘের গাড়ি আটকানোর ব্যাপারটা। কিছু জিজ্ঞাসা করার আগেই আমাদের দুজনকে অজ্ঞান করে ফেলল। যখন জ্ঞান ফিরে তখন নিজেদেরকে হাত পা বন্ধ অবস্থায় আমাদের পুরনো ফ্যাক্টরিতে আবিষ্কার করি। কী হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। তারপর যা শুনলাম হাত পা কাঁপতে শুরু করলো। যে করে হোক তোকে পুরনো ফ্যাক্টরিতে আনতে হবে আর আয়নের কাছে বলতে হবে তোর সাথে মেঘের সম্পর্ক আছে। কিন্তু আমরা কিছুতে এসব মানতে রাজি হলাম না। বেশ কিছুক্ষণ পরও যখন তিনি রাজি হলেন না তখন রাগের মাথায় মেঘ আর বলতে পারলেন না তমনা। আঁচল টেনে চোখ মুছে নিলেন। নিজেকে যথাসম্ভব সামলে আবার বলতে শুরু করলেন,
পরপর 2টা গুলি করলো তোর বাবার বুকে। রক্তে ভেসে যাচ্ছিল মাটি। নিজের ভালোবাসার মানুষটিকে এমন অবস্থায় দেখে বুক ফেটে যাচ্ছিল আমার। বারবার মনে হচ্ছিল মেঘ যদি এই গুলিটা আমার বুকে করতো তাহলে রৌদ্রের এমন কষ্ট আর্তচিৎকার আমাকে শুনতে হতো না। বুকের ভিতরে এক পাহাড় কষ্ট নিয়ে এক প্রকার বাধ্য হয়ে তোকে ফোন করে মিথ্যা বলেছিলাম। আয়নের চোখে তোকে ছোট করেও শান্ত হয়নি মেঘ। ছেড়ে দেয়নি আমাদের। মেঘের ধারণা ছিল আমাদের ছেড়ে দিলে পরে আমি আয়নকে সব সত্যিটা জানিয়ে দিব। তাই হিংস্রের মতো আমাদের মেরেছিল। মেঘের মার সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না। সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। ভেবেছিলাম হয়তো মেঘ নিয়ে এসেছে, কিন্তু না। আয়ানের মুখটা চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। বুঝতে বাকি রইল না কে আমাদের হসপিটালে নিয়ে এসেছে। জ্ঞান ফেরার পর তোর বাবার খোঁজ করেছিলাম। আয়ান আমাকে সত্যিটা বলেনি, শুধু বলেছে তিনি এখন সুস্থ আছে, ভালো আছে, একটু আঘাত নেই। চাইলেও আমার সাথে দেখা করতে পারবে না। তখন সব কিছু আমার কাছে ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। যদি সুস্থ থাকে, আঘাত না থাকে, ভালো থাকে, তাহলে কেন আমার সাথে দেখা করতে আসছে না? মনের মধ্যে একটা চাপা অভিমান কাজ করছিল। কিন্তু দুর্ভাগ্য, আমি আয়নের কথার মানে বুঝিনি। আসলে তোর বাবা বেঁচে ছিলেন না। হসপিটালে আনার পরপরই মারা যায়। মেঘের গুলি রৌদ্রের হার্ট বেদ করে বের হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু রক্তক্ষরণ হওয়াতে ডাক্তার বাঁচাতে পারেনি। শেষে কিনা এমন একটা ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চেয়েছিলাম যে আমাদের খুন করতে দ্বিধাবোধ করলো না। ভাগ্যিস মেঘের সাথে তোর বিয়েটা হয়নি, না হলে আজ নিজেকে খুব ছোট মনে হতো। কথাগুলো শেষ করে অন্যদিকে ফিরে রইল তমনা। আজ এই ভয়ার্ত চোখের বাঁধ মানছে না। বারবার চোখ মোছার পরেও গড়িয়ে পড়ছে অশ্রু। সেদিনের ভয়ঙ্কর দৃশ্যগুলো ক্রমাগত চোখের সামনে ভেসে উঠছে। ইশরা আরও আগে বাকশক্তি হারিয়ে ফেলেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর কিছুই জানে না সে। বাবা হারিয়ে এতিম হয়ে গেছে, তা আজ 5 বছর পর জানল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। চোখের পাতা সেকেন্ডের মধ্যে 5 বার ওঠানামা করছে। পালস রেট দ্রুত গতিতে বেড়ে মিনিটে 140 বিট করছে। বিটের শব্দ আজ সকল শব্দকে হার মানাতে প্রস্তুত। বাইরে থেকে যে কেউ সেই শব্দ নিশ্চিত শুনতে পারবে। দাঁড়িয়ে থাকার শক্তি নেই। হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। কিছুক্ষণ চোখ বন্ধ করে মাটির দিকে মাথা নিচু করে রইল। চোখ খুলতেই চোখ টলমল করা অশ্রুগুলো গাল গড়িয়ে ঝরে পড়ল। জোরে চিৎকার করে উঠল ইশরা, বাবা কোথায় আছো তুমি? প্লিজ ফিরে এসো। তুমি তো আমার কান্না একদম সহ্য করতে পারো না, তাহলে প্লিজ এসে আমার চোখ মুছে দাও। হাত দুটো মুষ্টিবদ্ধ করে মেঝেতে মাথা ঠেকিয়ে ইশরা বলল, পাপা মাম্মা এভাবে কাঁদছে কেন? মাম্মা তো কখন এভাবে কাঁদে না, শুধু তোমার কথা জিজ্ঞাসা করলে কাঁদে। তুমি কি মাম্মাকে বকেছ? ইশরার দিকে এগিয়ে গিয়ে আয়রা বলল। ছোট ছোট পা ফেলে ইশরার দিকে এগিয়ে গেল ছোট আয়রা। ইশরার কাঁধে হাত রাখলে হুঁশ ফিরল তার। মেয়ের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল ইশরা। একদিকে পাপার প্রতি ভালোবাসা, সম্মান, অন্যদিকে মেয়ের প্রতি দায়িত্ববোধ। ভালোবাসা কোনোটাই অস্বীকার করতে চায় না সে। এখানে থাকলে ইশরা কান্না থামাতে পারবে না, তাতে আয়রাও কেঁদে ভাসিয়ে দিবে। পাপা মাম্মা সারাদিন কিছু খায়নি, মাম্মা আমার সাথে কথা বলেনি, তুমি আমাকে মাম্মার কাছে যেতেও দাওনি। এভাবে চললে মাম্মা অসুস্থ হয়ে পড়বে। এখন যদি মাম্মা আমাকে খাইয়ে না দেয় আমিও খাবো না, মন খারাপ করে বলল আয়রা। প্রিন্সেস সোনা, মামার শরীরটা ভালো নেই, তাই আমি তোমাকে মাম্মার কাছে যেতে দিইনি। তবে আমার কাছে একটা আইডিয়া আছে। অ্যাপ্লাই করলে তোমার মাম্মাও খাবে আর তুমিও মাম্মার হাতে খেতে পারবে। তারপর আয়রার কানে কানে কিছু একটা বলে দিল আয়ন। আয়রা অপেক্ষা না করে পাপার হাত থেকে প্লেটটা নিয়ে উপরে উঠল। দীর্ঘ শ্বাস নিল আয়ন। সারাদিন ইশরা কিছু খায়নি, বিরক্ত করতে বারণ করে দিয়েছি, তাই আয়ন আয়রাকে পাঠিয়েছে। অন্তত আয়রার জন্য যদি কিছু খায় ইশরা। সকালের দিকে আকাশের কোণে ছিল সূর্যের আলোর ছড়াছড়ি, কিন্তু মুহূর্তেই মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে রোদের সোনালি আভা। সারাদিন কালো মেঘে অন্ধকার করে গেছিল নীল আকাশ। আজ যেন ইশরার ব্যথা ব্যথিত হচ্ছে প্রকৃতি। হয়তো অপেক্ষায় আছে কখন ইশরার কষ্ট মুছে যাবে, আবার আকাশ আলোকিত করে রৌদ্র ছড়িয়ে যাবে। জানালার পাশে বসে আকাশের লুকোচুরি খেলা দেখছে ইশরা। মাম্মা কারো ডাকে ধ্যান ভাঙল তার। দ্রুত চোখ মুছে পেছন তাকালো। খাবারের প্লেট নিয়ে আয়রা এসেছে। বাবার চিন্তায় মেয়ের কথা বেমালুম ভুলে গিয়েছিল ইশরা। আয়রা এসে বেডে বসতে নিলে টেনে কোলে বসিয়ে দিল। আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরে চুলের বাজে অধর ছুঁয়ে দিল। আয়রা একটু বেঁকে বসে আধো আধো হাতে খাবার মেখে ইশরার মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, মাম্মা আমার ক্ষুধা লেগেছে। তুমি সারাদিন কিছু খাওনি,
এখন যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না। তুমি ভালো করেই জানো আমি না খেলে অসুস্থ হয়ে পড়ি। ইষ্টা আর দ্বিমত পোষণ করলো না, খেয়ে নিল। খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। খাবার রেখে আয়রাকে খাইয়ে দিতে ব্যস্ত হয়ে গেল। কালো মেঘযুক্ত আকাশ বর্তমানে বর্ষণের রূপ ধারণ করেছে। আকাশ কাঁপিয়ে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে চারদিকে। জানালার পাশে বসে এইসব দেখতে ব্যস্ত ইষ্টা। পুরো রুম জুড়ে বেডের উপর মাঝ বরাবর ঘুমিয়ে আছে আয়রা। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে ঘুমের মাঝে কেঁপে কেঁপে উঠছে আয়রা। ক্যান্ডেলের আলো স্পষ্ট দেখতে পাচ্ছে ইষ্টা। বিদ্যুৎ পিলারের উপর প্রচুর বেগে বাজ পড়াতে বিদ্যুৎ নেই। কিছুই ভালো লাগছে না ইষ্টার। ইচ্ছে করছে বৃষ্টির ফোঁটা শরীরে মেখে নিতে। আয়রার ভারী নিঃশ্বাস অনুভব করতে পেরে বেলকনির দিকে পা বাড়ালো ইষ্টা। খোলা আকাশের নিচে হাত বাড়িয়ে দিল বৃষ্টির ফোঁটা ছোঁয়ার আশায়। বৃষ্টির পানি গ্রিলের উপর পড়ে ছিটকে পুরো বেলকনি ভিজিয়ে ফেলেছে। এতক্ষণে আংশিকভাবে ভিজে গেছে ইষ্টা। বৃষ্টির ঠান্ডা পানিতে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। হালকাভাবে কম্পিত হচ্ছে পুরো শরীর। পেছন থেকে কেউ জড়িয়ে ধরে কম্পনের মাত্রা কয়েক থেকে কয়েক শতগুণ বেড়ে গেল। পেছনে তাকিয়ে মানুষটিকে দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই ইষ্টার, কারণ এই স্পর্শ ইষ্টার গভীরতমভাবে চেনা। আয়ানের স্পর্শ। এতগুলো বছর আয়ান ইষ্টার থেকে দূরে ছিল ঠিকই, কিন্তু আয়রা ইষ্টার কাছে ছিল। আয়ানের অস্তিত্ব ইষ্টার দ্বারা অনুভব করেছে। আস্তে আস্তে আয়ানের হাত ইষ্টার থেকে ছাড়িয়ে নিয়ে বেলকনির অন্য প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রইল। অপেক্ষা করল না আয়ান। ইষ্টার পেছনে গিয়ে দাঁড়ালো। দু কাঁধে হাত রেখে ইষ্টাকে নিজের দিকে ফিরিয়ে নিল। হাতে হাত রেখে করুণ সুরে বলল, আমি কি বড্ড বেশি ভুল করে ফেলেছি? সরি, ভুল করিনি, অন্যায় করে ফেলেছি। আমাকে শেষবারের মতো ক্ষমা করা যায় না? এই রুমে আয়রার জীবনে থাকার অনুমতি আমাকে দিয়ে দিয়েছো। শেষবারের মতো তোমার জীবনে আমাকে থাকার অনুমতি দাও না। আই প্রমিস, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। সারা জীবন আগলে রাখবো। সেদিন আমি রাগের বশে এমন একটা কথা বলে ফেলেছি। আমার বিশ্বাস ছিল তুমি এমন করতে পারো না। তোমার সাথে কথা কাটাকাটি করার পর আমি আবার পুরনো ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সেখানে আঙ্কেল আন্টিকে ওই অবস্থায় দেখে হসপিটালে অ্যাডমিট করি। মেঘকে বন্দি করে রাখি। তুমি যদি চাও তাহলে আর কখনো তোমার সামনে আসবো না। অনেক দূরে চলে যাব। যাও, চলে যাও, প্লিজ চলে যাও। আমার কাউকে দরকার নেই, প্রয়োজন নেই তোমাদের কাউকে। একজন আরও আগে আমাকে ছেড়ে চলে গেছে। অন্যজন মরতে মরতে আবার বেঁচে এসেছি। তুমি তো আগেই চলে গেছো, মাঝখানে ফিরে এসেছো। যাও, চলে যাও। একটু থেমে আবার বলা শুরু করলো, জানো, একদিন বাবা আমাকে নিয়ে অহংকার করত। আজ আমি বাবার সকল অহংকার ভেঙে দিয়েছি। কতটা অপদার্থ আমি, একবার ভেবে দেখেছো? পৃথিবীর সব বাবারা তাদের সন্তানদের হাত ধরে হাঁটা শেখায়, বেঁচে থাকার পথ দেখায়। আর আমি আমার বাবার মৃত্যুর কারণ হয়েছি। শুধুমাত্র আমার জন্য আজ বাবা এই পৃথিবীতে নেই। মা হাজার কষ্ট বুকে চেপে আমার জন্য বেঁচে আছে। মনে হচ্ছে আমাকে জন্ম দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে তারা। এখন শুধু বাকি আছে আয়রা। ওকে আমি আমার কাছে আগলে রাখবো, ছেড়ে যেতে দিব না। কথাগুলো বলতে বলতে ফ্লোরে বসে পড়ল ইষ্টা। ইষ্টার কথার মাঝে লুকিয়ে আছে হাজার অভিমান। আয়ানকে দূরে যেতে না বলার আহ্বান। ভালোবাসার মানুষটির উপর যত অভিমান জমে থাকুক না কেন, চলে যাওয়ার কথা শুনতে সব অভিমান কাচের মতো তছনছ হয়ে যায়। পুনরায় আবার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ইষ্টার সামনে বসে পড়ল আয়ান। চোখে নোনা জল মুছে দিয়ে চুলের বাজে হাত রাখল। আয়ানকে নিজের এত কাছে অনুভব করে স্তব্ধ হয়ে বসে না থেকে সাথে সাথে ঝাঁপড়ে ধরল আয়ানকে। আয়ানও দু হাতে ইষ্টাকে জড়িয়ে নিল পরম আবেশে। ইষ্টা কাঁদছে, আয়ানও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে। না চাইতে অশ্রু গড়িয়ে পড়ছে আয়নের চোখ থেকে। দুজনে একসাথে কাঁদছে। কেউ কষ্টগুলো বিসর্জন দিয়ে নিজেকে হালকা করতে কাঁদছে, কেউ প্রেয়সীর কান্না সহ্য করতে না পেরে কাঁদছে। তবে দুজনের কান্নার কারণ কোথাও না কোথাও একই। বৃষ্টির বেগ আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। এতক্ষণে দুজনে ভিজে একাকার হয়ে গেছে। কোনটা চোখের অশ্রু আর কোনটা বৃষ্টির পানির ফোঁটা সেটা আলাদা করা সম্ভব নয়। আয়ান ইষ্টার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে শান্ত গলায় বলল, এখানে তোমার কোনো দোষ নেই ইষ্টা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিনি আগে থেকে বিধান ঠিক করে রেখেছে। তুমি হয়তো আঙ্কেল আন্টির পাশে থাকতে পারোনি, কিন্তু আমি তো ছিলাম। তুমি আর আমি কি আলাদা? তাছাড়া আমি আমার ইস্যু পাখির আর আয়রা সোনাকে রেখে কোথায় যাব? তুমি যদি সত্যি আমাকে যেতে বলতে তবুও আমি যেতাম না। আমি জানি তুমি আমাকে কখনো মন থেকে যেতে বলবে না, সব রাগের বশে বলবে। আয়ানের কথায় চোখ তুলে তাকালো ইষ্টা। আয়ান কাঁদছে। ইষ্টা হাত বাড়িয়ে আয়ানের চোখ মুছে দিয়ে আবার আয়ানের বুকে মুখ গুজে নিল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজন, কিন্তু কোনো আক্ষেপ নেই তাদের। আজ এতগুলো বছর পর একসাথে হয়েছে দুজনে, সেদিকে দৃষ্টি তাদের।
মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ এখন সূর্যের সোনালি আভায় পরিপূর্ণ। চারদিকে নতুন দিনের আলো ছড়িয়ে গেছে। আলোর পর অন্ধকার, অন্ধকারের পর আলো, এটাই রীতি। পৃথিবীর বুকে সূর্যের আভার পর রাতের স্নিগ্ধ আলো এসে ভর করে। হঠাৎ আকাশে জমে ওঠে কালো মেঘের ভেলা। আবার শুরু হয় তুমুল বেগে বৃষ্টি। পৃথিবীতে অন্ধকার আছে বলেই আলোর এত কদর। সূর্যের আলো আছে বলেই চাঁদের স্নিগ্ধ আলোর এত কদর। আর মেঘ আছে বলেই বর্ষণের এত কদর। ঠিক তেমনি জীবনে ভালোবাসা, মান, অভিমান, দুঃখ, কষ্ট, বেঁচে থাকার এত মূল্য আছে বলেই জীবনে বেঁচে থাকার এত ছন্দ। আজ দুজন মানুষের মনে মান অভিমান সব দূর হয়ে একে অপরের খুব কাছাকাছি। দুহাতে আয়ানকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে ইশরা। আয়ান ইশরার পিঠে হাত রেখে বেলকনির দেয়াল ঘেঁষে ঘুমিয়ে আছে। সূর্য তখন গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি দিয়েছে। বেলকনিতে থাকা বৃষ্টির পানি ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে, তবে একটু আধটু ফ্লোরের ফাঁকে জমে রয়েছে। শরীরে জামা শুকিয়ে গেছে। প্রচণ্ড জোরে পাপা মাম্মা ডাকে ঘুম ভাঙল আয়ান ইশরার। সামনে চোখ রাঙিয়ে আয়রা দাঁড়িয়ে আছে। মেয়ের এমন রাগের কারণ বুঝতে ব্যর্থ হলো দুজনে। নিজেদের দিকে তাকিয়ে দু হাত বাড়িয়ে দিল ইশরা। আয়রা ছুটে এসে ইশরা আর আয়ানের কোলে একসাথে বসে পড়ল। মন খারাপ করে বলল, পাপা মাম্মা, তোমাদের দুজনের মাঝে ভাব হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোমরা দুজন আমাকে ঘুম পাড়িয়ে বৃষ্টিতে ভিজেছ। আমিও যদি ভিজতে পারতাম কত মজা হতো। তাতে কি হয়েছে মাম্মা? আবার যখন বৃষ্টি হবে তখন আমরা একসাথে ভিজবো, কেমন? ইশরার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। জামার পেছনের দিকটা চুলের পানিতে ভিজে শাট হয়ে গেছে। সে আয়রার চুল মুছিয়ে দিতে ব্যস্ত। আয়ান এখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণে সকাল সকাল শাওয়ার নিয়েছে ইশরা আয়ান। পাপা মাম্মাকে শাওয়ার নিতে দেখে ছোট আয়রাও ব্যস্ত হয়ে গেছে। ইশরা আয়রাকে কোলের উপর বসিয়ে চুল মুছিয়ে দিচ্ছে আর আয়রা গেমস খেলছে। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আয়ান। পরনে ছাইরাঙ্গা ট্রাউজারটা অর্ধেক ভেজা। শরীরে বিন্দু বিন্দু পানির কণা জমাট বেঁধে রয়েছে। চুল থেকে চুষে চুষে পানি পড়ছে। কাঁধে টাওয়ালটা ঝুলিয়ে রাখা। 2-3 পা সামনে বাড়াতে পা স্লিপ করে পড়ে যেতে নিল আয়ান। পড়তে গিয়েও কোনো রকম সামলে নিল নিজেকে। মাথায় কারো স্পর্শ পেয়ে পেছনে তাকালো ইশরা। আয়ান সযত্নে ইশরার চুলের পানিগুলো মুছে দিচ্ছে। আয়ানকে এই সময় একদম আশা করেনি ইশরা। তুমি কবে থেকে এত তাড়াতাড়ি শাওয়ার নাও বলো তো? আগে তো রাতে ওয়াশরুমে ঢুকলে রাত পেরে ভোর হয়ে যেত। ভ্রু কুঁচকে ইশরা বলল। আয়রাকে কোলে থেকে নামিয়ে টাওয়াল মেলতে যাওয়ার জন্য পা বাড়ালে আবার টেনে বেডে বসিয়ে দিল আয়ান। চুলগুলো মুছে দিতে দিতে বলল, একটু শান্তিতে বসো, আমি পানিগুলো ভালোভাবে মুছে দিই আগে। একটু থেমে আবার বলল, আমার জীবন থেকে তোমরা চলে আসার পর সব কিছুই পাল্টে গেছে, শুধু রয়ে গেছে পুরুষেই ভালোবাসা। আসবো ভাইয়া? রুমে ঢুকতে ঢুকতে অনয়া দোয়ান বলল। পারমিশন দেওয়ার আগেই তো ঢুকে পড়লি, এবার আবার জিজ্ঞাসা করার কি আছে? বেলকনিতে টাওয়াল মেলতে মেলতে আয়ান বলল, তাও ঠিক, কিন্তু তোমরা তো কিছুদিন একে অপরের থেকে আলাদা থাকবে, তখন এই সময়টাকে মিস করবে, তাই পারমিশন নিলাম। ইনোসেন্স ফেস করে আয়না বলল, কী সব বাজে বাজে বকছিস? আমরা কেন আলাদা থাকবো? এখন আমরা খুব কাছাকাছি থাকবো, বিকজ তোর ভাবির সাথে আমার সব মিটমাট হয়ে গেছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে আয়ান বলল, আসলে হয়েছে কি ভাইয়া, তোমাদের বিয়েটা আঙ্কেল আন্টি কেউ নিজ চোখে দেখেনি তো, তাই তোমার আর ইশরার আবার বিয়ে দিব সবাই। আর সেই কয়দিন তোমরা আলাদা থাকবে আর কারো সাথে দেখা করতে পারবে না, দোয়ান বলল। বিয়ের কথা শুনে আয়ানের মাথায় বাজ পড়ল। এখনও বিয়ে হতে কতদিন বাকি? ততদিন নাকি আলাদা থাকতে হবে? কত কষ্ট করে ইশরার অভিমান ভাঙিয়েছি, আর এখন আজাদ আহমেদ আর তিথি সব কিছু স্পয়েল করে দিল। কি পাপা মামা আবার বিয়ে করবে? কি মজা, কি মজা! আমি সবাইকে বলবো আমি আমার পাপা মামার বিয়ে দেখেছি। তোরা দেখেছিস? নাচতে নাচতে আয়রা বলল। আয়রার খুশি দেখে কে? সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এদিকে আয়ান আয়রার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। ঘন ঘন চোখের পলক ফেলছে। মায়ের থেকে বাবাকে দূরে সরিয়ে দিচ্ছে আর সে নাচছে। এটা তার মেয়ে তো, ভাবতে কষ্ট হচ্ছে। আয়ানের এমন ইনোসেন্স মার্কা ফেসটা দেখে হাসছে সবাই। মনে হচ্ছে বাচ্চার কাছ থেকে খেলনা নিয়ে গেছে। আজ ইশরার হলুদ সন্ধ্যা। কিভাবে এতক্ষণ দিন কেটে গেল ভাবা যায় না। আয়ান তো সারাদিন ইশরার জন্য ছটফট করেছে, তবুও একসাথে থাকার পারমিশন পায়নি। তখন বাধ্য হয়ে সুপারি গাছ বেয়ে বেলকনিতে ইশরার সাথে দেখা করত। একদিন হাতে নাতে ধরা পড়ল তিথির কাছে। সেদিন থেকে ইশরাকে চোখে দেখাও দেখতে পারে না। আয়রা একদিন আয়ানের সাথে ঘুমিয়েছে, আরেকদিন ইশরার সাথে। তখন বুঝতে পারেনি বিয়ের আগে একসাথে বাবা মায়ের সাথে থাকতে পারবে না।
বর্তমানে সবাই নিজেদের মতো করে সাজতে ব্যস্ত। পার্লারের মেয়েরা দিবা আর অনয়কে সাজিয়ে দিচ্ছি। ইষ্টার সাজ একদম কমপ্লিট। গ্রামীণ ধরনের শাড়ি পরা, ভারী মেকআপ, সাথে ফুলের সাজ, চুলগুলো ফুলিয়ে হাত খোপা করে ওপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া। ইতিমধ্যে অনয়ার সাজও কমপ্লিট। অনয়া আর ইষ্টা বিয়ের কনে, তাই দুজনের সাজ সেম। দেবার সাজ ওদের থেকে একটু আলাদা। আমি একটু আসছি বলে ওয়াশরুমে ঢুকে পড়ল ইষ্টা। মেয়েরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটু ছড়িয়ে ছিটিয়ে বেডে শুয়ে পড়ল। এমন সময় রুমে ঢুকলো তমনা। এগিয়ে গিয়ে অনয়া আর দিবার গালে হাত রাখল। মুচকি হেসে বলল, বাহ, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি, মাথা নিচু করে বলল অনয়া। আচ্ছা, ইষ্টা কোথায়? ওকে দেখছি না যে। সময় তো হয়ে এলো, দুজনকে উপরে নিয়ে যেতে হবে। এদিক ওদিক তাকিয়ে বলল, আন্টি, ভাবি একটু ওয়াশরুমে গেছি, চিন্তা করো না, চলে আসবে। দুর্বল কণ্ঠে উচ্চারণ করলো, ও আচ্ছা। মেয়েকে মন ভরে দেখতে এসে আর দেখা হলো না। যেমন দ্রুত পায়ে হেঁটে রুমে ঢুকেছিল, তেমন আবার দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন সে। তমনা রুম থেকে বেরিয়ে গেলে এক প্রকার দৌড়ে রুমে ঢুকলো আয়রা। কানের একটু উপরে হাত দিয়ে স্লাইড করে ভ্রুকুচকে তাকিয়ে আছে অনয়া আর দেবার দিকে। দুজনের মধ্যে কোনটা তার মা চেনার চেষ্টা করছে। কিছুক্ষণ এভাবে থাকার পরেও খুঁজে পেল না তাকে। নিজের মধ্যে আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। একটু ভেবে বলল, আচ্ছা, আমার মাম্মা কোথায়? তোমাদের মধ্যে কি কেউ আমার মাম্মা? আয়রার কথায় দুষ্ট হাসল দিবা। দাঁত কেলিয়ে কণ্ঠস্বর খানিকটা মোটা করে বলল, মাই প্রিন্সেস বাবুই আয়ুষ না? আমাকে চিনতে পারছো না? কেন মিথ্যা বলছো তুমি? তুমি আমার মাম্মা নও। আমি আমার মাম্মাকে খুব ভালো করে চিনি, নাক ফুলিয়ে বলল আয়রা। কথাটা বলে ছুটে বেরিয়ে গেল আয়রা। আয়রা যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল সবাই। ইতিমধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইষ্টা। সবাইকে এইভাবে গড়াগড়ি খেয়ে হাসতে দেখে তাজ্জব বনে গেল সে। কৌতূহল নিয়ে প্রশ্ন করল সে, তোদের কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? এভাবে দাঁত কেলে হাসার কি আছে? ইষ্টার কথা শোনার আগে পুরো ঘটনা খুলে বলল অনয়া। বলেই আবার দাঁত কেলে হাসতে লাগলো সে। কথার ফাঁকে ফাঁকে হাসার কারণে পুরো কথাটা মুখের কোণে আটকে যাচ্ছিল। অপেক্ষা না করে আয়ানের রুমের দিকে পা বাড়ালো ইষ্টা। ইষ্টা ভালোভাবেই জানে এখন আয়রা কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে। বালিশে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আয়রা। মাকে চিনতে পারেনি নাকি? মাকে খুঁজে পায়নি, বুঝতে পারেনি সে। রুমে ঢুকে আয়রাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো আয়ন। একটু এগিয়ে আয়রার পাশে বসলো। কান্নার আওয়াজ অনুভব করলো সে। বুঝতে বাকি রইল না আয়রা কাঁদছে। আয়রার মাথায় হাত রাখলে চোখ তুলে তাকালো সে। পাপার কোমর জড়িয়ে শব্দ করে কেঁদে দিল আয়রা। মেয়েকে এভাবে কাঁদতে দেখে ঘাবড়ে গেল আয়ন। শান্ত গলায় বলল, কি হয়েছে সোনা? এভাবে কাঁদছো কেন? কেউ কি তোমাকে বকেছে? না পাপা, কেউ আমায় বকেনি। মাম্মা বদলে গেছে পাপা, খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে আয়নকে জড়িয়ে ধরে আয়রা বলল। আয়রার কথার কোনো আগামাথা পাচ্ছে না আয়ন। একবার বলছে মাম্মা বদলে গেছে, আবার বলছে খুঁজে পাচ্ছে না। ততক্ষণে ইষ্টা এসে দাঁড়িয়েছে আয়নের রুমে। মেয়েকে এভাবে কাঁদতে দেখে তারও কষ্ট হচ্ছে। হাত বাড়িয়ে আলতো সুরে আয়রাকে কাছে ডাকলো। আয়রা, এই তো আমি। কাঁদছো কেন প্রিন্সেস? মামার ডাক শুনে ইষ্টার দিকে তাকালো সে। দৌড়ে এসে ইষ্টাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এতক্ষণ আটকে রাখা দমটা যেন এবার বেরিয়ে এলো। মুখে শুধু একটা কথাই বলছে, মাম্মা তুমি এসেছো? একটু আগে বাসর ঘরে দিয়ে গেছে ইষ্টাকে। ভারী সাজে দম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভারী নেকলেসটিতে গলার পেছনের দিকটা ছিলে গেছে। আয়নের আসার অপেক্ষা করল না সে। এক হাতে শাড়ির কুচিগুলো ধরে আয়নের দিকে এগিয়ে গেল। সাবধানে আস্তে আস্তে নেকলেসটি খুলে নিল। পেছনের দিকে রক্ত জমাট বেঁধে শুকিয়ে আছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আয়ন। চারদিকে যখন ইষ্টাকে দেখতে পেল না, তখন চোখ আটকে গেল আয়নাতে। ইষ্টা শান্ত মনে গহনাটি খুলছে। বিরক্তি নিয়ে এগিয়ে গেল সেদিকে, হাত দিয়ে বাধা দিল। পুনরায় গহনাগুলো ইষ্টাকে পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে বউবেশে দু চোখ জুড়ে দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি। একবার দেখেছিলাম, তখন কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছিলে। আজ দেখব, প্লিজ খুলো না। ঠিক আছে, আসতে পারো। গলার দিকটায় খানিকটা ছিলে গেছে। আয়ান গহনাগুলো ইষ্টাকে পরিয়ে দিয়ে ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে দিল। ইষ্টাকে নিজের দিকে ঘুরিয়ে নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজ আবার নতুন করে শুরু হবে বাঁচার লড়াই। অবসান হবে এতদিনের অপেক্ষা। আবার এক হবে দুটো ভালোবাসার মানুষ। আচ্ছা মাম্মা, তুমি দিন দিন কুমিরের মতো এত মোটা হয়ে যাচ্ছ কেন? আমি এত এত খাই, তবুও তো মোটা হই না। এখন মোটা হওয়াতে আমাকে কোলে নিতে পারো না। কোমরে হাত দিয়ে আয়রা বলল। কি, আমি কুমিরের মতো মোটা হচ্ছি? রাগে দৃষ্টি নিয়ে ইষ্টা বলল। হ্যাঁ তো, না হলে তোমার পেট এত বড় কেন? আমার এই পেটে একজন ছোট বাবু আছে, একদম এইটুকু। হাত দিয়ে দেখিয়ে বলল। পাপা,
আমার ভয় করছে। লাফ দিয়ে আয়নের কোলে বসে বলল আয়রা। মাম্মা রাক্ষস হয়ে গেছে, একটা ছোট বাবু খেয়ে ফেলেছে, আমাকেও খেয়ে ফেলবে। আয়রার এমন কথায় মুখ চেপে হাসলো আয়ন। ইষ্টার দিকে তাকিয়ে বলল, হয়তো। আয়নের কথা চোখ রাঙালো ইষ্টা, সাথে সাথে চুপ হয়ে গেল আয়ন। আয়রাকে নিজের কোলে নিয়ে বলল, আল্লাহ আমার এই বড় পেটে ছোট্ট একটা বেবি দিয়েছে, মানে তোমার ভাই ঈশান। আয়রা ঠোঁট প্রশস্ত করে হাসলো, তারপর বলল, কি আমার ভাই আসবে মাম্মা? দাঁড়াও, আমি সবাইকে বলে আসছি। কোনো দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আয়রা। আয়রা চলে যেতেই পেটে হাত দিয়ে বেলকনিতে চলে গেল ইষ্টা। ইষ্টা 8 মাসে প্রেগনেন্ট, আগের তুলনায় একটু মোটা হয়েছে। আয়ান এখন ইষ্টাকে একদম একা ছাড়ে না, কখনো ধমকও দেয় না, 3 জনকে আগলে রাখে। পেছন থেকে জড়িয়ে ধরল আয়ান, তাতে একটুও হেলদোল নেই ইষ্টার। সে সামনের দিকে তাকিয়ে আছে। ইষ্টার ধ্যান ভাঙল আয়ানের কথায়। তুমি জানলে কিভাবে আমাদের ছেলে হবে? আর তার নামটাও ভেবে ফেলেছ? নামটা কিন্তু সুন্দর, ঈশান। আমার এবারের ইচ্ছে ছেলে হোক, আর ছেলেই হবে। নামটা দুজনের সাথে মিলিয়ে রেখেছি, যেমন আয়রা আয়ান ঈশান, আবার আয়রা ইষ্টা ঈশান। খুব সুন্দর হয়েছে নামগুলো, তবে কষ্ট একটাই, 2টো সন্তানের মধ্যে একজনের নামও আমি রাখতে পারলাম না। তবে টেনশন নট, পরের 2টো সন্তানের নাম আমি রাখবো। পরের 2টো মানে? আমি কি ক্রিকেট দলে নাম লেখাবো আজব? ভুলে গেলে নাকি? সেটাই তো কথা ছিল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে আয়ান বলল। এমন কথা শুনে চোখ পাকিয়ে তাকালো ইষ্টা, সাথে সাথে দৌড় দিয়ে ছুটে পালালো আয়ান। পেটে হাত রেখে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল ইষ্টা। তুমি আমার সেই গল্পের উপন্যাস প্রিয়, যার শুরুটা মাঝখানটা তুমিহীন থাকলেও অন্তিম পাতা জুড়ে শুধু তুমিই থাকবে।